আচ্ছা, শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। প্রাচীন গ্রিসের নাম শুনলেই মাথায় আসে চমকপ্রদ সব নগর রাষ্ট্রের কথা, বিশেষ করে অ্যাথেন্স আর স্পার্টা। আজ আমরা খুব গভীরে গিয়ে দেখব কিভাবে এই দুটো রাষ্ট্র একেবারে বিপরীতমুখী দুটো সমাজ আর শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। পুরো ব্যাপারটাই কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই বিশ্লেষণে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে এগোব তা হল গ্রিক নগর রাষ্ট্রের কনসেপ্ট, এরপর অ্যাথেন্সের সমাজ ও জনসংখ্যা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তারপর আমরা ঘুরে আসব স্পার্টার সর্বাত্মকবাদী সামরিক রাষ্ট্র এবং তাদের শাসন ব্যবস্থা থেকে। আর শেষে দেখব এই নগর রাষ্ট্রগুলোতে ধর্মের ভূমিকা আসলে কেমন ছিল। তো একদম শুরুতেই চলুন গ্রিক নগর রাষ্ট্রের গোড়াদিক্কার পরিবেশটা একটু বোঝার চেষ্টা করি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টটাই হল পলিস বা নগর রাষ্ট্র। আদিম আর বিক্ষিপ্ত গোত্রগুলো থেকে বেরিয়ে এসে এই পলিসগুলোই সেকালের রাজনৈতিক কাঠামোর একদম মূল শক্তিকেন্দ্র হয়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব অষ্টম থেকে তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে মূলত এই পলিসগুলোর হাত ধরেই গ্রিক সভ্যতার আসল রেনেসাঁ বা নবজাগরণ ঘটেছিল। এবার আমাদের প্রথম মূল কেস স্টাডিতে যাওয়া যাক। চলুন এথেন্সের জনসংখ্যার ডায়নামিক্সটা একটু ঘেঁটে দেখি। গণতন্ত্রের সূতিকাগার বললেই এথেন্সের নাম আসে, তাই না? কিন্তু এখানকার জনসংখ্যার বিভাজনটা দেখলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হবে। একটু হিসাবটা মিলিয়ে নিই। এথেন্সের মোট 4 লাখ মানুষের মধ্যে 2.5 লাখই ছিল দাস, মানে অর্ধেকেরও অনেক বেশি মানুষ স্রেফ দাস হিসেবে জীবন কাটাত। পরিসংখ্যানটা সত্যিই বেশ চমকপ্রদ। এ তথ্যগুলো একদম পরিষ্কার করে দিচ্ছে যে অ্যাথেনীয় সমাজ কতটা গভীরভাবে স্তরায়িত ছিল। একদম উপরে অভিজাতরা আর নিচে অধিকারবঞ্চিত বিশাল এক দাস জনগোষ্ঠী। এই দাসদের হাড়ভাঙা খাটুনির ওপর ঘর করে কিন্তু পুরো নাগরিক সুবিধা আর গণতন্ত্রের চাকাটা সচল থাকত। প্রাচীনকালের স্বাধীনতার ধারণায় যে কত বড় একটা স্ববিরোধিতা লুকিয়েছিল, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। এই বিশাল সামাজিক বৈষম্যের পটভূমিতে দাঁড়িয়ে এথেন্সের বিখ্যাত গণতান্ত্রিক পলিটিক্যাল সিস্টেমটা আসলে কিভাবে কাজ করত, এবার সেটা একটু দেখে নেওয়া যাক। এখনকার মতো ভোট দিয়ে নেতা বানানোর কোনো ব্যাপার কিন্তু এথেন্সে ছিল না। সেখানে চলত প্রত্যক্ষ গণতন্ত্র, মানে 20 বছর বয়সী প্রত্যেক যোগ্য নাগরিক সরাসরি শাসন কাজে অংশ নিতে পারত। জনগণের প্রতিনিধি নয়, বরং জনগণ নিজেই ছিল আইন প্রণেতা। এই প্রশাসনিক কাঠামোটা খেয়াল করলে দেখা যাবে ক্ষমতা কোনো একক ব্যক্তির হাতে কুক্ষিগত ছিল না। এক্লিশিয়া, কাউন্সিল অফ 500 আর 10 জন জেনারেলের বোর্ডের মধ্যে ক্ষমতা এমনভাবে ভাগ করা ছিল যাতে সাধারণ মানুষ আর বিভিন্ন গোত্রের অংশগ্রহণে প্রশাসনে একটা দারুণ ব্যালেন্স আর জবাবদিহিতা থাকে। সংখ্যাটা হল 30। এথেন্সে গণজুরি আদালতে সদস্য হওয়ার জন্য বয়স অন্তত 30 হতে হতো। এই আদালতে 201 থেকে শুরু করে 501 জন পর্যন্ত জুরি থাকতেন, আর তারাই সরাসরি ভোট দিয়ে বড় বড় অপরাধের শাস্তি ঠিক করতেন। ভাবা যায় এতজন মিলে একসাথে বসে একটা বিচার করছেন। এত বড় একটা রাষ্ট্রকে লোকাল লেভেলে ঠিকঠাকভাবে চালানোর জন্য এথেন্স প্রশাসনকে দারুণভাবে ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকরণ করেছিল। পুরো রাষ্ট্রকে 100টা আলাদা ইউনিটে ভাগ করা হয়েছিল। এগুলোকে বলা হতো ডেমি। এগুলো কিন্তু অনেকটা আমাদের বর্তমানের মিউনিসিপ্যাল ওয়ার্ড বা ইউনিয়ন কাউন্সিলের মতোই কাজ করত। ঠিক এই জায়গাটাতেই স্পার্টার সাথে অ্যাথেন্সের একটা বিশাল তফাৎ তৈরি হয়। একদিকে অ্যাথেন্স ফোকাস করেছিল সরাসরি নাগরিক অংশগ্রহণের ওপর, আর অন্যদিকে স্পার্টা হেঁটেছিল সম্পূর্ণ উল্টো পথে। তারা এক্সপেরিমেন্ট করেছিল চরম সামরিক আর সর্বাত্মকবাদী একটা রাষ্ট্র কাঠামো নিয়ে। চলুন এবার একটু পেলোপনিস উপদ্বীপের দিকে নজর দিই। স্পার্টার মডেলটা কিন্তু সমাজ পরিচালনার একদমই ভিন্ন একটা অ্যাপ্রোচ। স্পার্টায় রাষ্ট্রের স্বার্থের কাছে ব্যক্তি স্বাধীনতা বলে আসলে কিছুই ছিল না। পুরোটাই ছিল একটা টোটালিটেরিয়ান বা সর্বাত্মকবাদী সামরিক রাষ্ট্র। সামরিক দক্ষতা বাড়ানোর জন্য সরকার নাগরিকদের ব্যক্তিগত আর পারিবারিক জীবন একদম শক্ত হাতে কন্ট্রোল করত। সবার জন্য সামরিক ব্যারাকের কঠিন জীবন ছিল বাধ্যতামূলক। অদ্ভুত শোনালেও সত্যি, এথেন্সের মতো স্পার্টাও কিন্তু পুরোপুরি একটা দাস শ্রেণীর ওপর নির্ভরশীল ছিল। এই দাসদের বলা হতো হেল্ড। এই হেল্ডদের বাধ্যতামূলক হাড়ভাঙা খাটুনি ছাড়া স্পার্টার ওই বিশাল সামরিক কাঠামো আর অর্থনীতি একদিনও টিকে থাকত না। এই চরম সামরিকায়িত পরিবেশটা আসলে কোন ধরনের কাঠামোর মাধ্যমে টিকেছিল? এবার সে গভর্নমেন্ট সিস্টেমটা একটু খুলে দেখা যাক। স্পার্টার প্রাতিষ্ঠানিক কাঠামোতে দেখা যায় এক অদ্ভুত দ্বৈত রাজতন্ত্র। কোনো একজন রাজার হাতে যাতে স্বৈরতান্ত্রিক ক্ষমতা চলে না যায়, সেটা আটকাতেই ভিন্ন দুটো অভিজাত গোত্র থেকে 2 জন রাজার ব্যবস্থা রাখা হয়েছিল। সেই সাথে ক্ষমতার ব্যালেন্স রাখার জন্য ছিল অভিজাতদের একটা সিনেট এবং সাধারণ নাগরিকদের একটা অ্যাসেম্বলি।
সেই প্রাচীনকালে যখন মানুষের গড় আয়ু ছিল বেশ কম, তখন একজন স্পার্টান অভিজাতককে সেই বিভীষিকাময় সামরিক জীবনের সব বাধা পার হয়ে অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে হতো। তবেই জুটত সিনেটের মাত্র ২৮টা আসনের একটিতে বসার যোগ্যতা। একেবারেই যেন সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। সবশেষে এথেন্স এবং স্পার্টার মতো পুরোপুরি ভিন্ন দুটো নগর রাষ্ট্রের মধ্যে একটা বড় মিলের জায়গা নিয়ে কথা বলা খুব জরুরি, আর সেটা হলো ধর্ম। এই প্রাচীন সমাজগুলোতে ধর্ম আর রাষ্ট্রকে মূলত অভিন্ন হিসেবেই দেখা হতো। প্রত্যেকটা নগর রাষ্ট্রের নিজস্ব দেবদেবী ছিল, আর তাদের পূজা করাটা ছিল নাগরিকদের অবশ্য পালনীয় কর্তব্যের অংশ। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল ধর্মটা রাষ্ট্রের পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও প্রাচীন গ্রিকরা কিন্তু যে কোনো ধরনের ধর্মীয় চরমপন্থা বা উগ্রবাদ একদমই পছন্দ করত না। দার্শনিকরা বরং ধর্মের প্রতি একটা উদাসীন বা নিষ্পৃহ মনোভাব ধরে রাখতেন। এর ফলে দারুণ একটা ব্যাপার ঘটেছিল। প্রাচীন গ্রিসের রাজনৈতিক আর নাগরিক কাঠামোগুলোর উপর ধর্মীয় মতবাদের কোনো ডিরেক্ট বা শক্ত প্রভাব ছিল না। ফলে স্টেটগুলো নিজেদের মতো করে স্বাধীনভাবে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল। এই দুটো ক্ষমতাশালী কিন্তু ত্রুটিপূর্ণ প্রাচীন ব্যবস্থা নিয়ে এতক্ষণ বিশ্লেষণ করার পর একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়। রাষ্ট্র পরিচালনা আর সুশাসনের ক্ষেত্রে আধুনিক বিশ্বের উপর আসলেই কোন ব্যবস্থাটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? অ্যাথেন্সের সেই বর্জনের উপর ভিত্তি করে গড়ে ওঠা প্রত্যক্ষ গণতন্ত্র, নাকি স্পার্টার সেই চরম দক্ষ সর্বাত্মকবাদী সামরিক রাষ্ট্র? কি মনে হয়?